রুদ্রদা সমগ্র প্রথম গল্প কুলবাগানের রহস্য ১ চারজনের পরিচয়। গল্প শুরুর আগে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কারা আমরা। আমি রিভু, বয়সে সবচেয়ে ছোট হলেও চোখ আমার সবচেয়ে তীক্ষ্ণ, অন্তত আমার বন্ধুরা তাই বলে। ছোটবেলা থেকেই আমার অভ্যাস, কোনো ঘরে ঢুকলেই আমি প্রথমে দেখে নিই কোন জিনিসটা ঠিক জায়গায় নেই, কোনটা একটু অন্যরকম লাগছে। মা বলেন, তুই তো গোয়েন্দাগিরি করার জন্যই জন্মেছিস। আমার মামাবাড়ি কুলবাগান গ্রামে, আর এই গল্পটা শুরু হয়েছিল সেই মামাবাড়ির একটা চিঠি থেকেই। তারপর আছে রুদ্রদা, আমাদের মধ্যে বয়সে সবচেয়ে বড়, ক্লাস 9-এ পড়ে। রুদ্রদাকে দেখলে প্রথমে মনে হবে খুব শান্ত চুপচাপ একটা ছেলে, কিন্তু আসল ব্যাপার হল রুদ্রদার মাথার ভেতর সবসময় একটা কলের মতো চলতে থাকে। কোনো সমস্যা দেখলেই সে চুপ করে বসে ভাবতে শুরু করে, আর তারপর হঠাৎ এমন একটা প্রশ্ন করে বসে যেটা আমাদের কারো মাথায় আসেনি। রুদ্রদার বাবা পুলিশের বড় অফিসার, আর ছোটবেলা থেকে বাবার কাছে নানা গোয়েন্দা গল্প শুনে শুনে রুদ্রদার মাথায় ঢুকে গেছে পৃথিবীর প্রতিটা রহস্যের পেছনেই একটা যুক্তি লুকিয়ে থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। অয়ন আমাদের দলের বিজ্ঞানী, ওর ব্যাগে সবসময় একটা ছোট নোটবই থাকে যাতে ও নানা রকম তথ্য টুকে রাখে। কোনো কিছু দেখলেই অয়নের প্রথম প্রশ্ন হয়, এর পেছনে বৈজ্ঞানিক কারণটা কি? ভূতপ্রেতে ওর বিন্দুমাত্র বিশ্বাস নেই। ও প্রায়ই বলে, পৃথিবীতে যা কিছু ঘটে তার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকেই, শুধু মানুষ সেটা খুঁজে বের করার কষ্ট করে না। অয়নের বাবা স্কুলের বিজ্ঞান শিক্ষক, তাই ছোটবেলা থেকেই ঘরে বিজ্ঞানের বই আর যন্ত্রপাতি নিয়ে খেলে বড় হয়েছে ও। আর রনি, আমাদের দলের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে হাসি খুশি ছেলে। রনির দুটো জিনিসে সবচেয়ে বেশি ভালোবাসা, খাওয়া আর হইচই। কোনো রহস্যময় জায়গায় গেলেও রনির প্রথম চিন্তা থাকে, এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে। ও প্রায়ই এমন সব কথা বলে ফেলে যা শুনে আমরা হেসে গড়িয়ে পড়ি, কিন্তু বিপদের সময় রনি সবার আগে সাহস দেখায়। গায়ে জোর বেশি বলে গ্রামের ছেলেরা ওকে সমীহ করে চলে। আমরা চারজন একই পাড়ায় থাকি, একসঙ্গে বড় হয়েছি। ছোটবেলা থেকে কতবার যে একসঙ্গে ঘুড়ি ওড়ানো, ক্রিকেট খেলা, লুকোচুরি খেলা হয়েছে তার হিসেব নেই। কিন্তু এবারের পুজোর ছুটিতে যে আমাদের জীবনের প্রথম আসল রহস্যের মুখোমুখি হতে হবে, সেটা আমরা কেউই তখনও জানতাম না। সেদিন বিকেলে রুদ্রদার ছাদের ঘরে বসে আমরা যখন কুলবাগানের ভুতুরে বাড়ির গল্প করছিলাম, তখন আকাশে মেঘ জমছিল। রনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আজ রাতে বৃষ্টি হবে মনে হচ্ছে। তুই এখন বৃষ্টির কথা ভাবছিস, আর আমি ভাবছি ভুতুরে বাড়ির কথা। আমি বললাম, ভূত তুত বলিসনি তো রিভু, শুধু বলেছিস রহস্যময় আলো। অয়ন আবার মনে করিয়ে দিল, তুই তো নিজেই মামার চিঠিতে পড়েছিস। রুদ্রদা তখন জানালার ধারে দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। ও হঠাৎ ঘুরে বলল, চল আমরা কালই মায়েদের বলি ব্যাগ গোছাতে, এই রহস্যটা আমার ভালো লাগছে। 3 দিন পর পুজোর ছুটির প্রথম সকালে আমরা সবাই মিলে স্টেশনে জড়ো হলাম। ব্যাগপত্র, বালিশ, জলের বোতল সব নিয়ে একরকম হুড়াহুড়ি অবস্থা। মামারা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন কোন ট্রেনে আসতে হবে আর স্টেশনে নেমে কোথায় বাস ধরতে হবে। স্টেশনটা তখন সকালের ভিড়ে গমগম করছিল। চাওয়ালার হাঁক, কুলিদের ছুটোছুটি, লাইনের ধারে বসে থাকা যাত্রীদের কোলাহল, সব মিলিয়ে একটা উৎসবের মতো পরিবেশ। রনি প্ল্যাটফর্মে নামামাত্র একটা ঝালমুড়িওয়ালাকে দেখে দৌড়ে গেল। এই রনি, ট্রেন এসে গেলে কি হবে? অয়ন পেছন থেকে চেঁচাল। আরে ট্রেনের আগে পেট ভরানো দরকার তো। রনি ঝালমুড়ির ঠোঙা হাতে ফিরে এসে বলল। ট্রেন এলো প্রায় 10 মিনিট দেরিতে। আমরা জানালার ধারে সিট নিয়ে বসলাম, রুদ্রদা আর আমি একদিকে, অয়ন আর রনি উল্টো দিকে। ট্রেন ছাড়তেই শহরের বাড়িঘর ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগলো, আর তার জায়গায় দেখা দিতে লাগলো খোলা মাঠ, ধানক্ষেত আর দূরে নীল পাহাড়ের মতো দেখতে গাছের সারি। জানালা দিয়ে বাতাস এসে চুল উড়িয়ে দিচ্ছিল। রনি জানালার বাইরে মাথা বের করে বলল, দেখ দেখ, ওই দূরে কত বক উঠছে। মাথা ভেতরে নে, পড়ে যাবি। অয়ন টেনে ধরল। শরতের আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছিল, আর মাঠে মাঠে সাদা কাশফুল দুলছিল হাওয়ায়। ধানক্ষেতগুলো তখনও সবুজ, তবে কোথাও কোথাও সোনালি আভা ধরতে শুরু করেছে। ছোট ছোট স্টেশন পার হচ্ছিল ট্রেনটা, কোথাও একটা মাত্র প্ল্যাটফর্ম, একটা চায়ের দোকান আর হাতে গোনা কয়েকজন যাত্রী দাঁড়িয়ে। রুদ্রদা তখন ব্যাগ থেকে একটা পুরনো বই বের করে পড়তে শুরু করেছিল, শার্লক হোমসের গল্প। রিভু, মানে আমি, জিজ্ঞেস করলাম, রুদ্রদা, তুমি কি সত্যি ভাবো আমরা কুলবাগানের রহস্যটা সমাধান করতে পারবো? রুদ্রদা বই থেকে মুখ না তুলেই বলল, প্রতিটা রহস্যেরই একটা সমাধান আছে রিভু, শুধু ধৈর্য ধরে খুঁজে দেখতে হয়। মানুষ যা বোঝে না তাকেই ভূত বা অলৌকিক বলে দাগিয়ে দেয়, কিন্তু আসলে বেশিরভাগ সময় তার পেছনে থাকে কোনো মানুষেরই কারসাজি। অয়ন মাথা নেড়ে সায় দিল, একদম ঠিক কথা, আমি তো বলেছিলামই। রনি ততক্ষণে ট্রেনের ঝালমুড়ি শেষ করে ঘুমিয়ে পড়েছে, মাথা কাত হয়ে জানালার কাছে ঠেকে আছে। আমরা 3 জন হেসে ফেললাম। দুপুরের দিকে ট্রেন একটা বড় স্টেশনে থামল, সেখানে আধ ঘন্টার বিরতি। আমরা প্ল্যাটফর্মে নেমে গরম গরম সিঙ্গালা আর চা খেলাম। রনি ততক্ষণে ঘুম থেকে উঠে আবার সবার আগে খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে গেছে। তুই কি সারাক্ষণ খিদে নিয়ে ঘোরাফেরা করিস? রনি গম্ভীর মুখে বলল। তারপর সবাই একসঙ্গে হেসে উঠল।
বিকেলের দিকে ট্রেন আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছল। সেখান থেকে আরও 1 ঘন্টার বাস যাত্রা বাকি ছিল কুলবাগান গ্রামে পৌঁছতে। 3. বাস যাত্রা ও কুলবাগানে প্রবেশ। স্টেশনের বাইরে পুরনো একটা বাস দাঁড়িয়েছিল, গায়ে লেখা কুলবাগান রামপুর রুট। বাসটা বেশ পুরনো, সিটগুলো একটু ছেঁড়া, কিন্তু তাতে আমাদের উৎসাহে কোনো ভাটা পড়ল না। বাস ছাড়ার পর রাস্তাটা ক্রমশ সরু হতে লাগলো। দুপাশে ধান ক্ষেত, মাঝে মধ্যে একটা দুটো তাল গাছ, আর দূরে দেখা যাচ্ছিল ছোট ছোট মাটির বাড়ি। বাসের জানালা দিয়ে বাতাসে ধুলোর আর মাটির সন্ধ্যাগন্ধ ভেসে আসছিল। এই দেখ, ওইখানে পুকুরে হাঁস সাঁতার কাটছে, রনি জানালা দিয়ে দেখিয়ে বলল। রাস্তার দুপাশে মাঝে মাঝে দেখা যাচ্ছিল পুজোর প্রস্তুতি। কোথাও মাটির প্রতিমা গড়া হচ্ছে, কোথাও বাঁশ দিয়ে প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে। একটা জায়গায় দেখলাম গ্রামের ছেলেমেয়েরা মিলে ঢাকের তালে নাচের মহড়া দিচ্ছে। অয়ন বলল, শহরে পুজো মানে আলো আর ভিড়, কিন্তু গ্রামে পুজো মানে মনে হয় অন্যরকম একটা আনন্দ। প্রায় 1 ঘন্টা পর বাস কুলবাগান গ্রামের প্রান্তে এসে থামল। বাস থেকে নামতেই চোখে পড়ল দুপাশে সারি সারি কুল গাছ, তাতে তখনও ছোট ছোট সবুজ কুল ধরতে শুরু করেছে। গাছের ফাঁক দিয়ে বিকেলের হলদেটে রোদ এসে মাটিতে আলো ছায়ার নকশা তৈরি করছিল। মাটির রাস্তাটা এঁকে বেঁকে গ্রামের ভেতরে ঢুকে গেছে। রাস্তার একপাশে একটা বড় পুকুর, তার জলে বিকেলের আকাশের প্রতিফলন। পুকুর ঘাটে কয়েকজন মহিলা কলসি ভরছিলেন, বাচ্চারা জলে ঝাপাঝাপি করছিল। গ্রামটা তো সত্যি সুন্দর রে, রুদ্রদা চারপাশ দেখতে দেখতে বলল। কিছুটা এগোতেই দূরে চোখে পড়ল সেই পুরনো বাগান বাড়িটা। দোতলা, দেওয়ালের রং ঘষে পড়া, চারপাশে জংলা গাছপালায় ঘেরা। বাড়িটা দেখেই কেমন একটা রহস্যময় অনুভূতি হলো, যেন বাড়িটা নিজেই কিছু একটা লুকিয়ে রেখেছে। রনি ফিসফিস করে বলল, ওই বাড়িটাই না? হ্যাঁ, ওইটাই, আমি বললাম। বুকের ভেতর একটা উত্তেজনা টের পেলাম। মামাবাড়ি পৌঁছতেই মামা মামিমা দরজায় দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। মামিমা সবার কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, এত রোগা হয়ে গেছিস কেন তোরা? চল আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে। রনি সঙ্গে সঙ্গে বলল, মামিমা কি রাঁধেছেন? মামিমা হেসে বললেন, তোর জন্য আলাদা করে বেশি করে রেঁধেছি বাবা, চিন্তা নেই। মামা বাড়িটা ছিল একটা বড়সড় মাটির বাড়ি। সামনে টিনের চাল, উঠোনে একটা তুলসী মঞ্চ, আর পাশে একটা বড় আম গাছ। বাড়ির পেছনে একটা ছোট সবজি বাগান, যেখানে মামিমা নিজে হাতে লাউ, কুমড়ো, বেগুন চাষ করেন। উঠোনের এক কোণে গোয়াল ঘর, সেখানে 2টো গরু বাঁধা। আমরা স্নান সেরে খেতে বসলাম। মামিমা লুচি, আলুর দম, বেগুন ভাজা আর শেষ পাতে মিষ্টি দই দিলেন। রনি 3 প্লেট লুচি সাবার করে দিল, আর মামিমা খুশি হয়ে আরো এনে দিলেন। খাওয়ার পর মামা আমাদের নিয়ে বসলেন উঠোনে। সন্ধ্যের আলো তখন গাঢ় হয়ে আসছে। দূরে গ্রামের কোথাও থেকে ঢাকের শব্দ ভেসে আসছিল। পুজোর প্রস্তুতি চলছে। মামা বললেন, কাল সকালেই তোমাদের নিয়ে যাব বাগান বাড়িটা দেখাতে, কিন্তু তার আগে বলি, গ্রামের লোকজন কিন্তু ওই বাড়ি নিয়ে খুবই ভয় পায়। কেউ সন্ধ্যের পর ওদিকে যায় না। কেন মামা, ঠিক কি হয় ওখানে? রুদ্রদা জিজ্ঞেস করলো। মামা একটু ভেবে বললেন, সেই তো, রাতে নাকি আলো দেখা যায় বাড়ির ভেতর থেকে, কিন্তু বাড়িতে তো কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই সবাই বলে ভূতের কীর্তি। আমার অবশ্য অত সব বিশ্বাস হয় না, তবে ব্যাপারটা একটু অদ্ভুত বটে। মামিমা তখন উঠোনে প্রদীপ জ্বালাতে জ্বালাতে বললেন, শোনো বাবারা, সাবধানে থেকো। পুরনো বাড়ি, কোথায় কি দুর্বল হয়ে আছে কে জানে, আর সন্ধ্যের পর ওদিকে একদম যাবে না। গ্রামের কয়েকজন প্রতিবেশী এসে আমাদের সঙ্গে আলাপ করে গেলেন। তাদের মধ্যে একজন নাম কার্তিক জ্যাঠা। বললেন, তোমরা তো শহরের ছেলে, ভয় পাবে না তো ওই বাড়ির কথা শুনে? রনি বুক ফুলিয়ে বলল, আমরা ভয় পাই না জ্যাঠা মশাই। সবাই হেসে উঠলেন রনির কথা শুনে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা 4 জন উঠোনের একধারে বসে রইলাম অনেকক্ষণ। আকাশ তখন তারায় ভরা। গ্রামের নিস্তব্ধতায় শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে ঢাকার শব্দ শোনা যাচ্ছিল। রুদ্রদা আকাশের দিকে তাকিয়ে বলল, কাল থেকেই আসল কাজ শুরু। 5. বাগানবাড়ির প্রথম দর্শন। পরদিন সকালে প্রাতরাশ সেরে আমরা মামার সঙ্গে বাগানবাড়ির দিকে রওনা দিলাম। সকালের রোদ তখনও নরম, শিশির ভেজা ঘাসে পা রাখতেই ঠান্ডা অনুভূতি হচ্ছিল। রাস্তার দুপাশে কুল গাছের সারি, মাঝে মধ্যে 2-1টা পাকা কুল মাটিতে পড়েছিল। বাগানবাড়ির কাছাকাছি পৌঁছতেই বাড়িটা আরও স্পষ্ট হয়ে উঠল। দোতলা বাড়িটার সামনে একসময় নিশ্চয়ই সুন্দর একটা বাগান ছিল, কিন্তু এখন সেখানে শুধু আগাছা আর জংলা লতাপাতা। বাড়ির দেওয়ালে বড় বড় ফাটল, কোথাও কোথাও ইট বেরিয়ে পড়েছে। জানালার কাঠের পাল্লাগুলো ভেঙে ঝুলছে, কাচ প্রায় সবই ভাঙা। বাহ, এ তো একেবারে সিনেমার মতো দেখতে, রনি চোখ বড় বড় করে বলল। মামা আমাদের নিয়ে জমিদার বাড়ির গল্পটা আরেকবার বললেন। জমিদার রামতনু চৌধুরী, তার হঠাৎ নিরুদ্দেশ হওয়া আর লুকোনো সোনাদানার জনশ্রুতি, সঙ্গে বিমল সাহা নামের সেই লোকটার কথাও, যে সপ্তাহখানেক আগে বাড়িটা দেখতে এসেছিল। রুদ্রদা বাড়িটার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ দেখছিল। তারপর বলল, মামা, আমরা কি ভেতরে ঢুকতে পারি? হ্যাঁ পারো, তবে সাবধানে, কিছু জায়গার মেঝে দুর্বল হয়ে গেছে, মামা বললেন। দরজার কাছে পৌঁছতেই একটা পুরনো ভারী কাঠের দরজা দেখা গেল। তার গায়ে হাতে খোদাই করা ফুলের নকশা, যদিও এখন সেটা প্রায় মুছে গেছে। দরজা ঠেলতেই একটা কাচ কাচ শব্দ হল, আর ভেতর থেকে ভেসে এলো সোঁদা পুরনো কাঠ আর ধুলোর মিশ্রিত গন্ধ। ভেতরে ঢুকে আমরা থমকে দাঁড়ালাম। বিশাল এক হলঘর, উঁচু ছাদ থেকে ঝুলছে একটা পুরনো ঝাড়বাতি, তাতে মাকড়সার জাল জমে আছে। দেওয়ালে সারি দিয়ে টাঙানো তেল রঙের ছবি,
কিছু জমিদার বাবু আর তার পরিবারের, কিছু আবার প্রকৃতির দৃশ্য। ছবিগুলোর রং ফিকে হয়ে গেছে, ফ্রেমে ধুলোর পুরু আস্তরণ। মেঝেতে ছড়িয়েছিল ভাঙা আসবাবের টুকরো, একটা 3 পায়ের চেয়ার, একটা ভাঙা কাচের আলমারি, আর কোণে একটা পুরনো পিয়ানো, যার কয়েকটা রিড ভেঙে ঝুলছে। রনি পিয়ানোর একটা চাবি টিপতেই একটা বেসুরো শব্দ বেরিয়ে এলো, যা শুনে সবাই একটু চমকে উঠল। সরি। রনি হাত সরিয়ে নিল। অয়ন হেসে বলল, তুই তো পিয়ানো বাজিয়ে ভূত ডেকে আনবি। 6 ঘরে ঘরে অনুসন্ধান। আমরা ধীরে ধীরে বাড়ির বিভিন্ন ঘর ঘুরে দেখতে লাগলাম। প্রতিটা ঘরেই যেন সময় থমকে আছে বহু বছর ধরে। একটা ঘরে দেখা গেল পুরনো একটা পালঙ্ক, তার ওপর ছেঁড়া মশারি ঝুলছে। আর একটা ঘরে একটা লেখার টেবিল, তার উপর ধুলোমাখা কালির দোয়াত আর একটা পালকের কলম পড়ে আছে, যেন কেউ লেখা মাঝপথে ফেলে চলে গেছে। দেখ, এই ঘরটা মনে হয় জমিদার মশাইয়ের অফিস ঘর ছিল, রুদ্রদা বলল টেবিলের ওপর ঝুঁকে। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। কাঠের সিঁড়িটা প্রতিটা পায়ের চাপে কাচ কাচ শব্দ করছিল। দোতলায় উঠতেই দেখা গেল একটা লম্বা করিডোর, দুপাশে সারি সারি বন্ধ দরজা। প্রথম ঘরটা ছিল বোধহয় শোবার ঘর। বিছানার কাঠামো, একটা ভাঙা আয়না, আর দেওয়ালে একটা বড় ছবি, সম্ভবত জমিদার রামতনু চৌধুরীর নিজের ছবি। ছবিতে দেখা যাচ্ছে একজন মধ্যবয়সী মানুষ, গম্ভীর মুখ, পরনে ধুতি আর কোট, হাতে একটা লাঠি। রনি ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, এই আয়নায় আমাকে একদম ভূতের মতো লাগছে। তুই এমনিতেই ভূতের মতো দেখতে, অয়ন হেসে বলল। এই খারাপ কথা বলবি না, রনি মুখ ফুলিয়ে বলল, কিন্তু পর মুহূর্তেই হেসে ফেলল। পরের ঘরটায় গিয়ে আমরা দেখলাম একটা ছোট পড়ার ঘর, দেওয়ালের তাকে সারি সারি বই, যদিও অনেকগুলোই পোকায় কেটে নষ্ট হয়ে গেছে। এই ঘরেরই এক কোণে ছিল সেই পুরনো কাঠের আলমারি, যার দরজা আধখোলা। রুদ্রদা এগিয়ে গিয়ে আলমারির থেকে তাকালো। দেখ তো রিভু, এখানে কি আছে? আমি টর্চ জেলে আলমারি ভেতরে আলো ফেললাম। ভেতরে কিছু পুরনো বই, একটা মরচে ধরা কম্পাস, একটা পিতলের প্রদীপদানি, আর সবচেয়ে নিচে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি পড়েছিল। ডায়েরিটার মলাগ ফিকে বাদামি হয়ে গেছে, পাতাগুলো হলদেটে, তবু লেখা এখনো পড়া যাচ্ছিল। রুদ্রদা, একটা ডায়েরি পেয়েছি। সবাই ছুটে এলো। রুদ্রদা সাবধানে হাতে তুলে প্রথম পাতা খুলল। তাতে লেখা রামতনু চৌধুরীর ব্যক্তিগত দিনলিপি, সন 1350। এটাই তাহলে জমিদার মশাইয়ের ডায়েরি? রনি উত্তেজিত হয়ে বলল। অয়ন পাতা উল্টে বলল, কিছু পাতায় লেখা এত এলোমেলো যে পড়া মুশকিল, কিন্তু শুরুর দিকের পাতাগুলো পড়া যাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ বাগানে হেঁটে বেড়াচ্ছে। আমরা সবাই চুপ করে গেলাম। রুদ্রদা জানালার কাছে গিয়ে সাবধানে বাইরে উঁকি দিল। কি দেখলি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। কিছু না, মনে হয় বাতাসে গাছের ডাল নড়েছে, রুদ্রদা বলল, কিন্তু তার গলায় একটা সন্দেহের সুর ছিল। আমরা ডায়েরিটা যত্ন করে ব্যাগে ভরে নিলাম। বাইরে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। বাইরে বেরোতেই আমরা দেখলাম বাগানের এক কোণে একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, গোফওয়ালা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। আমাদের দেখেই লোকটা তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে গেল। ওটা কে ছিল রে? রনি ফিসফিস করে জিজ্ঞেস করল। মনে হয় ওই বিমল সাহা লোকটা, যার কথা মামা বলছিলেন, আমি বললাম। রুদ্রদার মুখে একটা চাপা হাসি ফুটে উঠল। তাহলে তো বোঝাই যাচ্ছে উনি শুধু আসবাবপত্র কেনার জন্য আসেননি। 7 ডায়েরির পাতায় পুরনো কথা। রাতে মামা বাড়িতে ফিরে খাওয়া দাওয়ার পর আমরা 4 জন এক ঘরে জড়ো হলাম। মামিমা আমাদের জন্য গরম গরম লুচি আর আলুর দম করে দিয়েছিলেন। রনি তো 3 প্লেট সাবার করে দিল। তুই এত খাস কি করে রে? অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল। রহস্য সমাধান করতে গেলে পেট ভরা থাকা দরকার। রনি মুখ ভর্তি লুচি নিয়ে বলল, খালি পেটে ভূত তাড়ানো যায় না। তুই আবার ভূতে ফিরে গেলি, রুদ্রদা হেসে বলল। সে ততক্ষণে ডায়েরিটা টেবিলে খুলে বসেছিল, পাশে একটা মোমবাতি জ্বালিয়ে, কারণ ঘরের আলো তখন একটু কমই ছিল। শোন, রুদ্রদা বলতে শুরু করল, আমি প্রথম কয়েকটা পাতা পড়েছি। জমিদার রামতনু চৌধুরী লিখেছেন তার পূর্বপুরুষের আমল থেকে পাওয়া একটা মূল্যবান সিন্দুক ছিল, যাতে সোনার মোহর আর কিছু পুরনো দলিল ছিল। আমি জিজ্ঞেস করলাম, আর কি লিখেছেন উনি? রুদ্রদা পাতা উল্টে পড়তে লাগলো, নিজের ভাষায় বুঝিয়ে বুঝিয়ে। উনি লিখেছেন, দেশভাগের সময় চারদিকে খুব অশান্তি চলছিল, গ্রামে গ্রামে দাঙ্গার খবর আসছিল, মানুষ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল। জমিদার মশাই লিখেছেন তিনি ভয় পেয়েছিলেন যে তার বাড়িতেও হয়তো লুটপাট হবে, তাই তিনি সিন্দুকটা বাড়ির কোথাও লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তারপর? রনি সামনে ঝুঁকে জিজ্ঞেস করল। তারপর একদিন রাতে হঠাৎ খবর আসে পাশের গ্রামে দাঙ্গা লেগেছে। জমিদার মশাই তাড়াহুড়ো করে সেই রাতে পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে যান, আর সঙ্গে সঙ্গে ফিরে আসতে পারেননি। তারপর আর কখনো তিনি ফেরেননি। অয়ন একটু সন্দিহান গলায় বলল, তাহলে সিন্দুকটা এখনো বাড়িতেই থেকে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক তাই, রুদ্রদা বলল। দেখ, ডায়েরির শেষ পাতায় একটা ছক আঁকা আছে, অনেকটা মানচিত্রের মতো, কিন্তু পুরোটা স্পষ্ট নয়, কিছু অংশ ছেঁড়া। আমি ডায়েরিটা হাতে নিয়ে ভালো করে দেখলাম। সত্যি একটা অস্পষ্ট রেখাচিত্র আঁকা, তাতে কয়েকটা ঘর, একটা সিঁড়ি আর একটা তারা চিহ্ন দেওয়া, কিন্তু পাতার এক কোণ ছেঁড়া, তাই পুরো ছবিটা বোঝা যাচ্ছে না। এই ছেঁড়া অংশটাই তো আসল সমস্যা, আমি বললাম। রুদ্রদা কিছুক্ষণ চুপ করে ভাবল। মোমবাতির আলোয় তার মুখে একটা গম্ভীর ছায়া পড়েছিল।
তারপর বলল, শোন, আমার মনে হচ্ছে ওই বিমল সাহা লোকটাও এই সিন্ধুকের খোঁজে এসেছে। হতে পারে তার কাছে ডায়েরির ছেঁড়া পাতাটা আছে, বা সে অন্য কোনোভাবে এই খবর জানে। আমাদের সাবধান থাকতে হবে। রনি হঠাৎ বলল, এই ডায়েরিটি কি কোথাও লেখা আছে জমিদার মশাই কেন হঠাৎ এত ভয় পেয়েছিলেন? রুদ্রদা আবার পাতা উল্টালো। হ্যাঁ, এখানে লেখা আছে। তিনি লিখেছেন তার এক বিশ্বস্ত কর্মচারী তাকে সাবধান করেছিল যে কিছু বহিরাগত লোক গ্রামে ঘোরাঘুরি করছে, আর তারা জমিদার বাড়ির সম্পত্তির খোঁজ নিচ্ছে। তখনই উনি ঠিক করেন সিন্দুকটা লুকিয়ে ফেলবেন। তার মানে সেই সময়ও লোকে সোনার লোভে এই বাড়ির পেছনে লেগেছিল, আর এখনো সেই একই জিনিস হচ্ছে। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। রুদ্রদা মৃদু হেসে বলল। ৮ হরিপদ কাকা আর গ্রামের গল্প। পরদিন সকালে আমরা আবার বাগানবাড়িতে গেলাম, এবার মামাকে সঙ্গে নিয়ে। মামা বললেন গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকা নাকি জমিদার বাড়ির অনেক পুরনো কথা জানেন। আমরা হরিপদ কাকার বাড়ি গেলাম। বাড়িটা ছোট কিন্তু পরিপাটি। প্রায় ৮০ বছর বয়সী মানুষটা উঠোনে রোদে বসে তামাক খাচ্ছিলেন, পাশে একটা পুরনো লাঠি রাখা। আমাদের দেখে চোখ কুঁচকে বললেন, কি চাই বাছারা? রুদ্রদা বিনীতভাবে বলল, আমরা জমিদার বাড়ি সম্পর্কে জানতে এসেছি, আপনি নাকি অনেক কিছু জানেন। হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে অনেক পুরনো কথা রে বাছা। আমার বাবা জমিদার বাড়িতে মালির কাজ করতেন। আমি তখন ছোট, কিন্তু মনে আছে রামতনুবাবু খুব ভালো মানুষ ছিলেন। গরিব প্রজাদের অনেক সাহায্য করতেন, কিন্তু দেশভাগের সময় খুব ভয় পেয়ে গিয়েছিলেন। একদিন রাতের অন্ধকারে হঠাৎ সবাইকে নিয়ে চলে গেলেন, আর ফিরলেন না। আপনার বাবা কি জানতেন সিন্দুকের কথা? আমি জিজ্ঞেস করলাম। হরিপদ কাকা একটু ভেবে বললেন, আমার বাবা বলতেন বাড়ির সিঁড়ির নিচে নাকি একটা গোপন কুঠুরি ছিল। রামতনুবাবু সেখানে নাকি তার মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখতেন। সিঁড়ির নিচে? রনি ফিসফিস করে বলল। কিন্তু কোথায় সেই সিঁড়ি? তা তো বাড়িতে দুটো, অয়ন বলল। হরিপদ কাকা মাথা নাড়লেন। মূল সিঁড়ি না বাছা, বাড়ির পেছন দিকে একটা পুরনো লাইব্রেরি ঘর ছিল, সেখানে একটা ছোট কাঠের সিঁড়ি ছিল উপরতলায় ওঠার জন্য। সেটার নিচেই নাকি গোপন কুঠুরি। রুদ্রদার চোখ চকচক করে উঠল। ধন্যবাদ কাকা, আপনি আমাদের অনেক বড় সাহায্য করলেন। আমরা ফেরার পথে গ্রামের আরও দুজন বৃদ্ধের সঙ্গে দেখা করলাম। একজন সুকুমার দাদু, যিনি আগে বাগানবাড়ির কাছের এক দোকানে বসতেন, আর একজন লক্ষ্মী দিদা, যিনি ছোটবেলায় জমিদার বাড়ির উঠোনে খেলতেন। সুকুমার দাদু বললেন, আমি নিজের চোখে দেখেছি মাঝে মধ্যে রাতে ওই বাড়ি থেকে টিমটিমে আলো বেরোয়। প্রথমটায় আমরাও ভয় পেতাম, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। লক্ষ্মী দিদা বললেন, শোনো বাবারা, গ্রামের অনেকে বলে ওটা জমিদার মশাইয়ের আত্মা, কিন্তু আমার মনে হয় না। আমি ছোটবেলায় শুনেছিলাম বাইরের কিছু লোক নাকি মাঝে মধ্যে ওই বাড়িতে ঢুকে কিছু একটা খোঁজে, কিন্তু কেউ কখনো ধরতে পারেনি তাদের। এই কথাগুলো শুনে রুদ্রদার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটল। তার মানে ব্যাপারটা শুধু আমাদের অনুমান নয়, গ্রামের লোকেরাও একই সন্দেহ করে। বাগানবাড়ির আলো কোনো ভূতের কাজ নয়, কারো না কারো, হয়তো বিমল সাহার মতো লোকদেরই কীর্তি। ৯ লাইব্রেরি ঘর ও রাতের রহস্য। বাড়ি ফেরার পথে রুদ্রদা বলল, চল লাইব্রেরি ঘরটা খুঁজে বের করি। বাগানবাড়ির পেছন দিকে সত্যিই একটা ছোট ঘর পাওয়া গেল, যার দেওয়াল জুড়ে ভাঙা বইয়ের তাক। ঘরের এক কোণে একটা কাঠের সিঁড়ি, যেটা উপরতলায় উঠে গেছে। এই তো সেই সিঁড়ি, রনি চেঁচিয়ে উঠল। কিন্তু সিঁড়ির নিচে কিছুই দেখা গেল না, শুধু ধুলো আর মাকড়সার জাল। অয়ন হাঁটু গেড়ে বসে সিঁড়ির কাঠামো ভালো করে পরীক্ষা করল। দেখ, এখানকার কাঠগুলো অন্য জায়গার চেয়ে নতুন মনে হচ্ছে। কেউ একজন সম্প্রতি এখানে কিছু একটা করেছে। সেদিন আমরা আর কিছু খুঁজে না পেয়ে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে গেলাম, কিন্তু সেই রাতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। রাত তখন প্রায় 10টা। আমরা চারজন উঠোনে বসে গল্প করছিলাম। আকাশে তারা ফুটে উঠেছে, বাতাসে হালকা ঠান্ডা ভাব। দূরে কোথাও ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে, আর তার সঙ্গে মিশে যাচ্ছিল পুজো মণ্ডপ থেকে ভেসে আসা দূরের ঢাকের তাল। বাতাসে মাঝে মাঝে শুকনো পাতার শনশন শব্দ। হঠাৎ রনি আঙ্গুল তুলে দেখালো, ওই দেখ, ওই তো বাগানবাড়ির দিকে আলো। আমরা সবাই ঘুরে তাকালাম। সত্যিই অনেক দূরে বাগানবাড়ির দোতলার একটা জানালা দিয়ে একটা টিমটিমে হলদেটে আলো দেখা যাচ্ছিল। মিটমিট করে জ্বলছে আর নিভছে, যেন কেউ হাতে টর্চ বা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওটা কি রে? রনির গলা একটু কাঁপল। অয়ন সঙ্গে সঙ্গে বলল, ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে তো বিদ্যুৎ নেই, তাই এটা নিশ্চয়ই কোনো টর্চ বা মশাল। মানুষই ঘুরছে ওখানে, ভূত না। রুদ্রদা চুপচাপ আলোটার দিকে তাকিয়েছিল, চোখ কুঁচকে। লক্ষ্য কর, আলোটা একবার এদিক একবার ওদিক সরছে, যেন কেউ ঘরে ঘরে খুঁজে বেড়াচ্ছে। এটা কোনো স্থির আলো না। বিমল সাহা? আমি জিজ্ঞেস করলাম।
হতে পারে, রুদ্রদা বলল, কিন্তু এখন রাতে ওখানে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা কাল সকালে গিয়ে দেখব। আমরা অনেকক্ষণ চুপ করে বসে সেই আলোটা দেখলাম, যতক্ষণ না সেটা হঠাৎ নিভে গেল। রাতটা তারপর আর কোনো ঘটনা ছাড়াই কেটে গেল, কিন্তু ঘুমের মধ্যেও আমার মাথায় সেই টিমিটিমে আলোর ছবিটা ঘুরপাক খাচ্ছিল। 10 বিমল সাহার মুখোমুখি। পরদিন সকালে আমরা আবার বাগানবাড়িতে গেলাম, এবার আরও সতর্ক হয়ে। লাইব্রেরি ঘরে ঢুকে অয়নের হিসেব অনুযায়ী সিঁড়ির আশপাশটা আরেকবার খুঁটিয়ে দেখতে লাগলাম। ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ শোনা গেল, কারো পায়ের আওয়াজ। আমরা সবাই চুপ করে গেলাম। রুদ্রদা ইশারা করে আমাদের দেওয়ালের পাশে লুকিয়ে থাকতে বলল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল সেই বিমল সাহা লোকটা ঘরে ঢুকছে, হাতে একটা কোদাল আর একটা কাগজের টুকরো। সে সোজা সিঁড়ির কাছে গিয়ে কাগজটা দেখতে দেখতে নিচের মাটি খুঁড়তে শুরু করলো। রনি ফিসফিস করে বলল, ও কি সিন্দুক খুঁজছে? রুদ্রদা মাথা নাড়ল। মনে হয় তার কাছে বাইরের ছেঁড়া পাতাটা আছে, আমাদের এখন কিছু করতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রনির পায়ে একটা পুরনো বই পড়ে গেল ধুপ করে শব্দ করে। বিমল সাহা চমকে ঘুরে তাকালো। কে ওখানে? গর্জে উঠল লোকটা। আর কোনো উপায় না দেখে রুদ্রদা সামনে বেরিয়ে এলো। আমরা এই বাড়ির নতুন মালিকের আত্মীয়। আপনি এখানে কি করছেন মিস্টার সাহা? লোকটার চোখে মুখে ভয় আর রাগ মিশে গেল। তোমরা তোমরা এখানে কি করছো? এটা তোমাদের জায়গা না, এটা তো এখন আমাদের মামার জমি, আমি সাহস করে বললাম। আর আপনি বেআইনিভাবে খোঁড়াখুড়ি করছেন। বিমল সাহা হঠাৎ কোদালটা তুলে ধরল, তার চোখে হিংস্রতা। চুপ করো, আমি এই সিন্দুকের জন্য বহু বছর খেটেছি। আমার ঠাকুরদা এই বাড়িতে কাজ করতেন, তিনিই আমাকে বলেছিলেন এই গোপন কুঠুরির কথা, আর তার কাছে ছিল এই ডায়েরির একটা পাতা। এটা আমার প্রাপ্য। তাহলে রাতে আপনি এই বাড়িতে আলো নিয়ে ঘোরাফেরা করতেন? রুদ্রদা শান্ত গলায় জিজ্ঞেস করল। বিমল সাহা একটু থমকে গেল, তারপর বলল, হ্যাঁ আমি। রাতেই তো নিরাপদ, কেউ দেখতে পায় না। 11 পালিয়ে আসা ও পুলিশে খবর। পরিস্থিতি হঠাৎ থমথমে হয়ে উঠল। রনি সামনে এগিয়ে এসে বলল, দেখুন, শান্ত হন, আমরা ঝামেলা করতে আসিনি। কিন্তু বিমল সাহা রেগে গিয়ে কোদাল উঁচিয়ে এগিয়ে এলো। রুদ্রদা তৎক্ষণাৎ আমাদের পেছনে সরিয়ে দিয়ে বলল, সবাই দরজার দিকে যা, তাড়াতাড়ি। আমরা দৌড়ে ঘর থেকে বেরোতে গেলাম, কিন্তু বিমল সাহা দরজার সামনে দাঁড়িয়ে রাস্তা আটকাল। রনি, যে সবসময় শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী, সামনে এসে দাঁড়াল। আপনি আমাদের যেতে দিন, নইলে ভালো হবে না। বিমল সাহা এক মুহূর্ত ইতস্তত করল। ঠিক তখনই অয়ন, যে চুপচাপ ঘরের কোণে সরে গিয়েছিল, একটা পুরনো বইয়ের তাক ধাক্কা দিয়ে ফেলে দিল লোকটার পথের ওপর। মাটিতে পড়ে থাকা ধুলো আর বইয়ের গুঁড়োয় গোটা ঘর ভরে গেল। বিমল সাহা কেসে উঠল আর এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়ল। এখনই দৌড়া, রুদ্রদা চেঁচিয়ে বলল। আমরা সবাই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম, সোজা মামা বাড়ির দিকে। পেছনে বিমল সাহার চিৎকার শোনা গেল, কিন্তু সে আমাদের ধরতে পারল না। হাঁপাতে হাঁপাতে, বুক ধরভর করতে করতে আমরা ছুটে চললাম কুলবাগানের রাস্তা ধরে। বাড়ি পৌঁছে হাঁপাতে হাঁপাতে রনি বলল, উফ, বাঁচা গেল, লোকটা তো একদম পাগল হয়ে গিয়েছিল। মামাকে সব ঘটনা বলার পর মামা তৎক্ষণাৎ গ্রামের পুলিশ ফাঁড়িতে খবর দিলেন। মামিমা আমাদের সবাইকে জল খাওয়ালেন, বললেন, বলেছিলাম না, সাবধানে থেকো, এখন থেকে একলা যাবে না ওদিকে। পুলিশ যখন বাগানবাড়িতে পৌঁছল, ততক্ষণে বিমল সাহা পালিয়ে গেছে। তবে পুলিশ অফিসার বাড়িটা ঘুরে দেখে বললেন, এই এলাকায় নজর রাখা হবে, তোমরা সাবধানে থেকো। 12 রহস্য সমাধানের পরিকল্পনা। সেই রাতে আমরা সবাই মিলে বসে আবার ডায়েরিটা নিয়ে পড়লাম। রুদ্রদা বলল, বিমল সাহা তো পালিয়ে গেছে, কিন্তু সে আবার ফিরে আসতে পারে। আমাদের আগে সিন্দুকটা খুঁজে বের করতে হবে, নইলে ও আবার চেষ্টা করবে। অয়ন ডায়েরির ছেঁড়া পাতাটা আবার খুঁটিয়ে দেখল, একটা মোমবাতির আলোয় পাতাটা তুলে ধরে। দেখ, এখানে একটা তারা চিহ্ন আছে, আর তার পাশে কতগুলো সংখ্যা লেখা, 7, 3, 12। মনে হয় এগুলো কোনো মাপ বা দূরত্ব বোঝাচ্ছে। রুদ্রদা চিন্তা করে বলল, হরিপদা কাকা বলেছিলেন সিঁড়ির নিচে কুঠুরি, কিন্তু হয়তো সংখ্যাগুলো বলছে সেই কুঠুরিটা ঠিক কোথায়। হয়তো সিঁড়ি থেকে 7 পা, তারপর 3 পা, তারপর 12 ইঞ্চি মাটির নিচে, এরকম কিছু। তুই তো একেবারে গোয়েন্দার মতো ভাবছিস, আমি বললাম। রুদ্রদা হেসে বলল, রহস্য সমাধান করতে গেলে একটু গোয়েন্দাগিরি তো করতেই হয় রিভু। রনি হঠাৎ বলল, আচ্ছা, আমরা যদি ভুল জায়গায় খুঁড়ি, তাহলে তো বাড়িটাই ভেঙে পড়তে। অয়ন হেসে বলল, সেই জন্যই তো আগে ভালো করে মেপে নিতে হবে। বিজ্ঞান বলে সঠিক মাপ ছাড়া অনুমান করা বিপজ্জনক। রুদ্রদা বলল, কাল সকালে আমরা আবার যাব, এবার মামাকে আর 2 জন লোক সঙ্গে নিয়ে। এবার আর ভুল করব না।
সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ পরিষ্কার, তারায় ভরা। বাগানবাড়ির দিকে তাকিয়ে দেখলাম সেখানে আর কোনো আলো জ্বলছে না। মনে হলো যেন বাড়িটাও অপেক্ষা করছে আমাদের জন্য, তার লুকোনো রহস্য উন্মোচনের অপেক্ষায়। 13 সিন্দুকের সন্ধানে। পরদিন সকালে আমরা মামা আর দুজন গ্রামবাসীকে নিয়ে বাগানবাড়িতে ফিরলাম। সঙ্গে ছিল কোদাল, দড়ি আর একটা লম্বা ফিতে মাপার জন্য। সকালের আলোয় বাড়িটাকে যেন একটু কম ভয়ঙ্কর লাগছিল। লাইব্রেরি ঘরে ঢুকে অয়নের হিসেব অনুযায়ী মাপ যোগ করা হলো। সিঁড়ির প্রথম ধাপ থেকে 7 পা সামনে, তারপর 3 পা ডান দিকে। অয়ন নিজে ফিতে দিয়ে মেপে মেপে জায়গাটা চিহ্নিত করল। এইখানে, রনি চেঁচিয়ে উঠল। গ্রামবাসীরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। প্রথম কিছুক্ষণ শুধু নরম মাটি বেরোতে লাগল, আর আমাদের বুকের ভেতর উত্তেজনা বাড়তে লাগল। রনি একবার নিজেই কোদাল হাতে নিয়ে খুঁড়তে চাইল, কিন্তু মামা হেসে বললেন, থাক বাবা, ওরাই করুন। কিছুক্ষণ পরেই কোদালের ধাক্কায় একটা শক্ত জিনিসে ঠক্কর লাগার শব্দ হল। সবাই উত্তেজনায় ঝুঁকে পড়লাম। মাটি সরাতেই বেরিয়ে এলো একটা পুরনো লোহার সিন্দুক। মরচে ধরা হলেও এখনো শক্তপোক্ত। সিন্দুকের গায়ে খোদাই করা ছিল একটা পুরনো পরিবারের নামের আদ্যক্ষর, র.চ. রামতনু চৌধুরী। অয়ন বলে উঠল। মামা সাবধানে সিন্দুকের ডালা খুললেন। একটা ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ভেতরে সোনার কয়েকটা মোহর, কিছু রূপোর গয়না, একটা রূপোর কৌটো আর এক গোছা পুরনো দলিলপত্র। সত্যি সিন্দুক ছিল, রনি লাফিয়ে উঠে বলল, আমরা পেয়ে গেছি। অয়ন দলিলগুলো সাবধানে হাতে তুলে বলল, এগুলো তো জমি জমার পুরনো দলিল মনে হচ্ছে। এতে হয়তো লেখা আছে জমিদার বাড়ির আসল উত্তরাধিকারী কারা। রুদ্রদা মৃদু হেসে বলল, যাই হোক, এবার এই সিন্দুক আর দলিল পুলিশের হেফাজতে জমা দিতে হবে। আইনত এসব ঠিকভাবে যাচাই করে তারপরই সিদ্ধান্ত হবে এসবের কি হবে। মামা গর্বিত চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা 4 জন না থাকলে এই রহস্যের সমাধান কখনোই হতো না। 14 বিমল সাহার গ্রেফতার। কয়েকদিন পর পুলিশ বিমল সাহাকে পাশের শহর থেকে গ্রেফতার করল। জানা গেল তার ঠাকুরদা সত্যিই জমিদার বাড়ির কর্মচারী ছিলেন, আর ডায়েরির একটা ছেঁড়া পাতা তার কাছে ছিল বহুদিন ধরে পারিবারিক সূত্রে হাত বদল হয়ে। লোভে পড়ে সে বেআইনিভাবে সিন্দুক দখল করতে চেয়েছিল। পুলিশ অফিসার এসে মামাকে জানালেন, বিমল সাহা স্বীকার করেছে যে সে বেশ কয়েক রাত ওই বাড়িতে গোপনে গিয়ে খোঁজাখুঁজি করেছে। তার কাছেই পাওয়া গেছে টর্চ, যেটা আপনারা রাতে আলো হিসেবে দেখেছিলেন। তাহলে ভূত টুত কিছুই ছিল না, রনি হেসে বলল। বলেছিলাম না, অয়ন গর্বের সঙ্গে বলল। সেই দলিলগুলো থেকে জানা গেল জমিদার রামতনু চৌধুরীর কোনো জীবিত উত্তরাধিকারী নেই, তাই আইন অনুযায়ী সিন্দুকের সম্পত্তি সরকারি নিয়ম মেনে গ্রামের উন্নয়ন কাজে ব্যবহার হবে। মামা ঠিক করলেন বাগান বাড়িটা সারিয়ে সেখানে একটা ছোট গ্রন্থাগার আর জাদুঘর বানাবেন, যেখানে জমিদার বাড়ির পুরনো জিনিসপত্র আর ডায়েরিটা সংরক্ষণ করা থাকবে। গ্রামের মানুষজন এই খবরে খুব খুশি হলেন। হরিপদা কাকা যখন শুনলেন চোখে জল এসে গেল তার। বললেন, আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন খুব খুশি হতেন। জমিদার বাড়ির স্মৃতি এভাবে সংরক্ষিত হবে, এটা ভাবতেই ভালো লাগছে। কার্তিক চ্যাঠা বললেন, এবার থেকে আর কেউ ভয় পাবে না ওই বাড়িতে যেতে। শহরের ছেলেরা এসে আমাদের গ্রামের এত পুরনো একটা রহস্যের সমাধান করে দিল, এ তো ভাবাই যায় না। 15 বিদায় ও পরবর্তী রহস্যের ইঙ্গিত। পুজোর ছুটি প্রায় শেষের দিকে। শেষ বিকেলে আমরা 4 জন কুলবাগানের ধারে বসেছিলাম, হাতে গরম চা আর মামিমার বানানো নারকেল নাড়ু। সূর্য তখন কুলবাগানের ওপর লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছিল। আকাশে কমলা আর গোলাপি রঙের মিশেল। দূরে পুকুরের জলে সেই রং প্রতিফলিত হচ্ছিল, আর গাছের ফাঁক দিয়ে বাতাস বইছিল মৃদু। রনি নাড়ু মুখে পুড়ে বলল, কি দারুণ অভিযান হলো তাই না? প্রথমে ভাবলাম ভূতের বাড়ি, শেষে দেখি আসল ভিলেন তো মানুষ। অয়ন হাসল। আমি তো প্রথম থেকেই বলেছিলাম ভূত প্রেত বলে কিছু হয় না, সবকিছুরই একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে। রহস্যময় আলো, সিঁড়ির নিচের নতুন কাঠ, সবকিছুরই একটা ব্যাখ্যা ছিল। কিন্তু তোর হিসেব ছাড়া আমরা কখনো সিন্দুকটা খুঁজে পেতাম না, আমি বললাম। আর রনির সাহস ছাড়া আমরা বিমল সাহার হাত থেকে পালাতেও পারতাম না, রুদ্রদা যোগ করল। রনি লজ্জা পেয়ে বলল, আরে তেমন কিছু না। মামা মামিমা এসে আমাদের পাশে বসলেন। মামিমা বললেন, তোমাদের জন্য কাল সকালেই আবার ট্রেন ধরতে হবে তাই না? মন খারাপ লাগছে তোমরা চলে যাচ্ছ ভেবে। আমরা আবার আসবো মামিমা, আমি বললাম। এবার তো একটা জাদুঘরও হবে, সেটা দেখতে তো আসতেই হবে। মামা হেসে বললেন, তোমাদের জন্য বিশেষ নিমন্ত্রণ থাকবে যেদিন জাদুঘরের উদ্বোধন হবে।
সন্ধে নামতেই গ্রামের দিক থেকে ঢাকের শব্দ আরো জোরালো হয়ে উঠল। পুজো শুরু হয়ে গেছে। দূরে শঙ্খধ্বনি ভেসে আসছিল, বাতাসে ধূপের গন্ধ। আমরা চারজন কিছুক্ষণ চুপ করে সেই শব্দ শুনলাম। রুদ্রদা আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমরা চারজন একসঙ্গে থাকলে যে কোনো রহস্যই সমাধান করা সম্ভব। রনির সাহস, অয়নের বুদ্ধি, রিভুর চোখ আর আমাদের সবার বন্ধুত্ব, এটাই তো আমাদের আসল শক্তি। পরের বার আবার কোনো রহস্য এলে আমরা রেডি, রনি মুঠো শক্ত করে বলল। অয়ন হেসে বলল, শুধু আশা করি পরেরটাতে আমাকে অত ধুলো খেতে না হয়। আমরা সবাই একসঙ্গে হেসে উঠলাম। সূর্য তখন সম্পূর্ণ ডুবে গেছে, আকাশে একে একে তারা ফুটছে। আমরা জানতাম না এরপর আরো কত রহস্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। কোনো পুরনো হাভেলি, কোনো রেল স্টেশনের রহস্য, কিংবা হয়তো আমাদেরই শহরের কোনো গলিতে লুকিয়ে থাকা কোনো গোপন কথা। কিন্তু এটুকু জানতাম, যেখানেই বিপদ আসুক, রুদ্রদা, অয়ন, রনি আর রিভু একসঙ্গে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। পরদিন সকালে যখন আমরা ট্রেনে উঠে বসলাম, জানালা দিয়ে শেষবারের মতো কুলবাগান গ্রামটাকে দেখলাম। দূরে বাগান বাড়িটা তখন সকালের রোদে যেন অন্যরকম লাগছিল। আর ভয়ের নয়, বরং একটা জয়ের স্মৃতিচিহ্নের মতো। আবার দেখা হবে কুলবাগান, আমি মনে মনে বললাম। ট্রেন ধীরে ধীরে গতি বাড়ালো, আর আমরা চারজন, রুদ্রদা, অয়ন, রনি আর আমি, এগিয়ে চললাম পরবর্তী কোনো অজানা রহস্যের দিকে। সমাপ্ত।